চোখের পানি আড়াল করে নিজেকে সবার সামনে স্বাভাবিক রাখার বৃথাই চেষ্টা করে যাচ্ছি আমি। কারণ আজ আমার 3 বছরের রিলেশনশিপের বলিদান দিয়ে আমার চোখের সামনেই আমার ভালোবাসার মানুষটি বিয়ে করলো, তাও আমার একমাত্র আদরের ছোট বোন নিধিকে। হে আল্লাহ, এমন দৃশ্য যেন পৃথিবীর কোনো মেয়ের সামনে না আসে, যে দৃশ্য পৃথিবীর কোনো মেয়েই সহ্য করতে পারবে না। নিজের ভালোবাসার মানুষটি তার চোখের সামনে তারই ছোট বোনকে বিয়ে করে, কিন্তু আমার ভাগ্যে তাই হলো। এমন দৃশ্য দেখে বুক ফেটে কান্না আসতেছে, কিন্তু তারপরেও চোখের পানি আড়াল করে নিজেকে সবার সামনে স্বাভাবিক রাখার বৃথাই চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি। তবে আমি চাই আমার ভালোবাসার মানুষ সৌরভের সাথেই আমার একমাত্র আদরের ছোট বোন নিধির বিয়েটা হোক। 3 বছরের রিলেশনশিপের বলিদান দিয়ে আমি নিজেই বিয়েটা দিতে চেয়েছি, শুধু বোনের মুখে হাসি ফুটাতে। কি ভাবছেন আপনারা? তুলি কেন চাইছে তার ভালোবাসার মানুষকে তাঁরই ছোট বোনের সাথে বিয়ে দিতে, তাই তো? তাহলে জানা যাক সেই কাহিনী। এই তো কিছুদিন আগের কথা। নন্দিনী, এই নন্দিনী, আরে আজ কি নাস্তা পাবো না নাকি? রান্নাঘরে 2 হাতে 10 হাতের কাজ করছে নন্দিনী। স্বপ্নভাবে কিছুদিনের জন্য তার ভাইয়ের বাড়ি গেছে। পুরো সংসারের হাল তার কাঁধেই এখন। আরে আসতেছি তো। তোমার আদরের মেয়েরা কি ঘুম থেকে উঠেছে? রান্নাঘর থেকে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছে নন্দিনী। নাস্তা টেবিলে রেখে দেখে 2 চেয়ার খালি। সূর্যের দিকে চোখ গরম করে তাকাতেই শিলা বেগম বলে উঠল, বৌমা, নিধি উঠেনি? আমরা সবাই ডেকে এসেছি তো। কি মেয়েরে বাবা, কলেজ যেতে হবে, ওর কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি? রোজ রোজ ওর একই কাণ্ড। এই আপনার জন্য আজ নিধি এতটা বার বেড়েছে। না দিতেন শাসন করতে, না বকা দিতে, দেখুন এবার অবস্থা। সূর্য কানে তুলা গুজেই বসা। কি করবে? এর ভাষণ একবার শুরু হলে তো শেষ হওয়ার নামই নেয় না। তুলি একদম চুপ। কথা বললেই বিপদ, নয়তো যে কোনো সময় বাবার উপরে ওঠা ঝড়টা নিজের উপর ভর করতে পারে। তাই আপন জান বাঁচানোই ভালো। চুলগুলো খোপা করতে করতে নিধির রুমের দিকে পা বাড়াচ্ছে নন্দিনী। দরজায় গিয়ে আবার পিছনে ফিরে বলল, আপনার গুণধর ছেলেও কই? তারও তো দেখা নেই। আম্মু, রবি তো সকাল সকালই বেরিয়েছে, ওদের স্কুলে কোনো খেলা নাকি হবে, সেই প্র্যাকটিস চলে গেছে। হয়েছে, নাও খেয়ে তাড়াতাড়ি ভার্সিটিতে দৌড়াও। নিধি, কি হলো তোর? সকাল 9টা বাজে, এখনো তোর ঘুম হলো না নাকি? লেখাপড়া সব গোল্লায় তুলেছিস, উঠ বলছি উঠ। শরীর থেকে চাদর টান দিতেই অবাক। এ কি, এটা তো কোলবালিশ। নিধি কই? ডাইনিং রুমে এসে নিধির জন্য হাত পা মলছে নন্দিনী। সূর্য কি বলবে এখন? নিধি আর রাহুল তো কাল রাতে বাড়িই ফেরেনি। ওর কোনো বান্ধবীর বার্থডে পার্টিতে গেছিল, সাথে রাহুল নামক বাদরটাকেও ঝুলিয়ে নিয়ে গেছে। কথা বলার চেয়ে মুখ বন্ধ রাখাই ভালো। সূর্য মুখ ভর্তি খাবার নিয়ে বসে পড়ল। নন্দিনীর রাগ এবার আকাশে। ছেলেটাও সকাল সকাল উধাও, ছোট মেয়েটারও খবর নেই। হচ্ছেটা কি এ বাড়িতে? আমাকে কেউ কিছু বলবে? সোহাম ঘর থেকে বের হয়ে চশমাটা মুছতে মুছতে বলল, আরে নন্দিনী, এখনই চলে আসবে। রাহুলও সাথে আছে, ভয় পাওয়ার দরকার নেই। নন্দিনী সোহামের কথায় কিছুটা শান্ত হলেও, তবে গেল কই তা তো বলবেন ভাইয়া। ওরা ভোরবেলা ওর কোন বান্ধবীর বাড়ি গেছে কিছু নোটস আনতে। সূর্য করে যাওয়ার জন্য রেডি হচ্ছে। নন্দিনী পিছন থেকে ডাক দিয়ে বলল, কি জনাব, কখন ফেরা হবে? টাইটা হাতে নিয়ে নন্দিনীকে ইশারায় দেখালো পরিয়ে দিতে। 12টা 1টা নাগাদ চলে আসবো। কপালে চুমু এঁকে তার কাজে ছুটে গেল। সূর্যের ইচ্ছা নন্দিনী পূরণ করেছিল। সূর্য একটা ছেলে চেয়েছিল। আর কিছুদিন পরই রবি তাদের কোল জুড়ে চলে এসেছিল। বড্ড ভদ্র আর শান্ত স্বভাবের, তুলির মতোই। তবে নিধি যে কার মতো তা বলা মুশকিল। রাহুল আর নিধি চুপি চুপি বাড়ির ভিতরে ঢুকেছে। আপু হলে তো ছোট, মা বসা, ভিতর ঢুকবো কি করে? রাহুলের কথায় নিধি ওর গালে একটা চর বসিয়ে বলল, চুপ থাক, দেখ আমি কি করি। বিড়ালের মতো হামাগুড়ি দিয়ে ভিতরে ঢুকতে গিয়েও ঢোকা হলো না। নন্দিনীর চোখে ধরা পড়েই গেল। এই তোদের আসার সময় হলো?
আর এমন করে ঢুকছিস কেন? সোহাম চট করে নিধিকে ডাক দিয়ে বলল, নিধি তা নোটস নিয়ে এসেছো তো বান্ধবীদের বাড়ি থেকে? চোখ টিপ দিয়ে সোহাম বলতেই উঠে দাঁড়িয়ে বলল। হ্যাঁ বড় আব্বু, এনেছি তো। নন্দিনী নিধির কাছে এসে বলল, আমায় বলে যাওনি কেন? তুমি কি আমাকে বোকা ভাবো নাকি? বড় বোনের কাছ থেকে তো কিছু শিখতে পারো নাকি? আজ তোমার একটা ব্যবস্থা করবই। কলেজেও গেল না। আর একটা সাথে আছে না, হনুমান তো আছেই। ওই রাহুল, তুই কেন যাসনি? ওর সাথে থেকে তুইও কি গোল্লায় যাচ্ছিস? উফ আম্মু, খালি তুলি আপু তুলি আপু। আরে আপুকেও তো বলো আমার কাছ থেকে কিছু শিখতে। বইয়ের ভিতরে মুখ গুজে রাখলে দুনিয়া দেখবো কবে বলো? তর্ক করাও শিখে গেছো? দেখাচ্ছে, দাঁড়াও, আজকে তোমার বাবা আসুক। তুলি একবারও পিছনে ফিরে তাকাচ্ছে না, কারণ সে জানে কে ডাকছে। সৌরভ তুলির ভালোবাসা তার দুনিয়া। সৌরভ দৌড়ে তুলির সামনে এসে বলল। তুলির কথায় সৌরভ হালকা হেসে বলল, এখনো গুনে রাখো? এই নিয়ে 860 বার বলেছ ভালোবাসো, তা গুণে না রাখলে জানবো কি করে? কতবার বললে? তুলি, তুমি তো গুনেও রাখতে পারো। আমার তো মনে হয় না একবার উত্তরের পর আর বলেছো কোনোদিন। তোমার মুখ থেকে এই কথাটি শোনার জন্য কান মন সব ব্যাকুল হয়ে থাকে। আরে জনাব, একটু সবুর করুন। পরীক্ষাটা দিয়ে আমি নানুর ব্যবসা সামলাবো। নানুর বহু শখ, তার তো ছেলে নেই, তাই তুমিও তোমাদের ব্যবসা সামলাবে। তখন এসো আমার বাড়ি বর্ষে, যে সেদিন থেকে যতদিন বাঁচি ততদিন রোজ একবার নয় 1000 বার 1,00,000 বার বলবো ভালোবাসি ভালোবাসি। তোমার মুখে ভালোবাসি কথাটা শুনতে তো আজীবন অপেক্ষা করব। সৌরভের কথায় হালকা হাসি দিল তুলি। সৌরভের এতেই বহুত। ম্যাডাম হেসেছে তো। তুলির হাসিতে ফিদা সৌরভ। সূর্য ফিরেছে, রবিও এসেছে। রবি, আব্বু কেমন চলছে খেলার প্র্যাকটিস? হ্যাঁ আব্বু, ভালো। পড়াশোনার যেন ক্ষতি না হয়। একটার যন্ত্রণায় প্রাণ যায়। তুমিও নিধির মতো হইও না। তুলিকে আর রবিকে নন্দিনী তাদের রুমে ডেকে পাঠিয়েছে। আজ বাবা মেয়ের পঞ্চায়েত বসাবো। না উনি কথা শোনেন, না ওনার মেয়ে। তবে নিধিকে বারবার ডেকে পাঠিয়েও আনা গেল না। সূর্য বহু কষ্টে বুঝিয়ে নিধিকে তার মায়ের সামনে হাজির করেছে। কি হচ্ছে এই বাড়িতে? আমায় কেউ কিছু বলবেন? নিধি কলেজে যায় না, কোথায় গিয়ে কি করছে জানি না। আর ওকে বাঁচানোর জন্য তো মানুষের অভাব নেই। আর একটা বাদর স্বপ্নাভাবের ছেলেও সেটা। রবি চুপচাপ শান্ত হয়ে বসে আছে। এখানে কথা বলা মানেই বিপদে পড়া। আর নিধি, সে তুলির কোলে সুন্দর করে মাথা রেখে মোবাইল নিয়ে ব্যস্ত। সূর্য বেচারা না পারছে এখান থেকে উঠতে, না কিছু বলতে। একটা গাধার মতো শুধু মাথা ঝাঁকিয়ে যাচ্ছে। নন্দিনী আর পারছে না, হাঁপিয়ে উঠেছে। এদের সাথে কথা বলা মানে ষাঁড়ের সামনে বিন বাজানোর সমান। তুলিমা আমার, তোমার বোনকে মাথায় থেকে নামাও। এমন না হয় এই মাথায় তুলে নাচার জন্য শেষে তোমাকেই পস্তাতে হয়। নন্দিনীর কথায় তুলে হাসি দিয়ে নন্দিনীর কোলে লুটিয়ে পড়ল। ওফো আম্মু, এত টেনশন নিচ্ছ কেন? নিধি একটু দুষ্টু, ব্যাস। লেখাপড়ায় মন নেই একটুকুই। আর সে দেখো আমার চাইতে ভালো। নন্দিনীর মুখে আর কথা ফুটতে পারল না, কারণ 3 ছেলে মেয়ে ওকে জড়িয়ে ধরে গালে চুমুতে ভরিয়ে দিচ্ছে। রবি মায়ের পেছনে বসে গলা জড়িয়ে বলল, ও মা, নিধি আপু কি বকা দিবে না? আপু অনেক ভালো। তুলিও নিধির সাফাই গাইতে দেরি করলো না। নিধি মায়ের গালে চুমু খেয়ে বলল, আম্মু সরি, তুমি আমার চিন্তা করে করে প্রেসার বাড়াতে পারবে, তবুও আমি মনে হয় না শয়তানি বন্ধ করতে পারবো। নিধির কথায় সবাই হাঁ। সত্যি এটা মানুষ হবে না? তুলি নিধির চুল টান দিয়ে বলল, কি পাগলের মতো বকছিস? নিধি নিচের জিহ্বায় কামড় দিয়ে বলল, না মানে কি বলতে কি বললাম, বলেছি যে আমি আর এমন করবো না তো, আমি ভালো হয়ে যাব সত্যি। নন্দিনী শুধু 3 ছেলে মেয়ের কথাই শুনছে। 3টা পাশে থাকলে দুনিয়ার সমস্ত কিছু ভুলে যায়। রবি তো মায়ের আদরের ছেলে। নন্দিনী যা বলে তা অক্ষরে অক্ষরে পালন করে। মা তার সব। রবিকে সামনে এসে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে নন্দিনী। তুলি মুখ বাঁকিয়ে বলল, ও মা, আমরা কোথায় শোবো শুনি? 2 হাত বাড়িয়ে 3 জনকে আগলে রেখেছে নন্দিনী। সূর্য তাদের কাছে এসে বলল,
এই দেখো, আমার জন্য কি কোনো সিট খালি আছে নাকি? মা সন্তানের সমাবেশে আমি তো নিচেই পড়ে রইলাম। বলেই মাঝখানে মাথাটা ঢুকিয়ে নন্দিনীর কোলে মাথা রেখে দিয়েছে। নন্দিনী সবাইকে আদর বিলিয়ে দিচ্ছে। সবাইকে নিয়ে কি সুখের সংসার নন্দিনীর। তবে তার ভিতরে এখন কিসের যন্ত্রণা তা সে নিজেই জানে না। কেন যে মনের ভিতরে একটা পাথর চেপে আছে তা কি করে সরবে। এখনো যে নিলয়কে তার ভিতরে ভিতরে ভালোবেসে যাচ্ছে, আর আজীবন ভাসবেও। তবে তুর্য জানলে হয়তো কষ্ট পাবে, কারণ এতটা বছরেও তার মন থেকে নিলয়কে সরিয়ে দিতে পারল না। আসলে তুর্যের মায়ায় বেঁধে গেছে নন্দিনী, আর নিলয় তো তা ভাবতেই চোখের পানিতে ছলছল করছে চোখ। সবার মুখটা কেমন আবছা হয়ে আসছে। নিজেকে সামাল দিয়ে তুর্যকে বলল, আরে বাচ্চাদের সাথে সাথে আপনিও কি বাচ্চা হয়ে যান নাকি? রবি তুর্যের বুকে লুটিয়ে পড়ে শুয়ে রয়েছে। আম্মু, আজকে রাতে আমরা 3 ভাই বোন তোমাদের পাশেই ঘুমাবো কিন্তু। এটা নতুন কিছু নয়, কারণ তুলি মাঝে মাঝেই এমন বায়না করে, 5 জন মিলে ঘুমানোর বায়না। আসলে নন্দিনী খুব ভালো করেই জানে যেদিন তুলি কোনো সমস্যা বা চিন্তায় পড়ে তখনই এমনটা করে, আর বুঝেও না বুঝার ভান করে থাকে। মেয়েকে শক্ত করে তৈরি করতে হবে তো, হয়তো পরীক্ষা নিয়ে টেনশন, নিজের সমস্যা নিজেকেই সমাধান দিতে হবে। তবে সব তো ঠিক, কেন যে নিলয়কে ভুলতে পারি না, কেন পারি না? মানুষটা কি বেঁচে আছে? থাকলে তো একবার সামনে আসতো না, নাকি আর নেই? তবে মন কেন মানছে না? বারবার মনে হয় নিলয় আছে, একদিন হুট করেই নন্দিনীর সামনে হাজির হবে। শিলা বেগম খেতে বসে নিধিকে ডাক দিয়ে বলল, দেখো দিদি ভাই, সব দুষ্টুমি বাদ দিয়ে পড়াশোনায় মন দাও। এখন তো তুমি স্কুলে নও, কলেজে উঠেছো, তাই পড়ার চাপটাও বেশি হবে। আর তোমার চিন্তায় তোমার মা সারাদিন ঘাবড়ে থাকে। আর দেখোই তো, অসুখ সারার নামই নেই তোমার মায়ের। তবে কে শোনে কার কথা? রাহুলকে ডাক দিয়ে বলল, আর এই যে এই জনাব, নিজের মায়ের সাথে মামা বাড়ি গেল না শুধু নিধিকে ছেড়ে যাবে না বলে। এত আপু ভক্ত ছেলে, বাপরে বাপ। আসলে দুটাই দিন দিন রসাতলে যাচ্ছে। বেতালের মতো লেগে থাকা ছাড়া তো কাজই নেই। ঠিক বলেছেন মা, দুটো থেকে একটাকে হোস্টেলে পাঠাতে হবে, রাহুলকে না হয় নিধিকে, তাহলে যদি মানুষ হয়। শিলা বেগম মুখে হাসি এনে বলল, হোস্টেলে না দিয়ে নিধিকে ধরে বিয়ে দিয়ে দাও, তাহলেই মানিক জোর শেষ। হ্যাঁ দিয়ে দাও, শ্বশুরবাড়ি গিয়ে বর আর তার মাকে জ্বালাতন করব, তাহলেই তো ওরা ও বাড়িতে আর রাখবে না, তখন আবারও চলে আসবো। সত্যি নিধি, তোমার কাণ্ড জ্ঞান হবে না। কালকে স্বপ্না ভাবি আসবে। সোহাম ভাই যদি স্টেশনে না যেতে পারে তাহলে আপনাকে গিয়ে আনতে বলেছে। তুর্য মাথা নাড়িয়ে চুপ। তুলি তার রুমে সুন্দর করে পড়ছে, আর রাহুল আর রবি এক রুমে। নিধি কানে ইয়ারফোন গুঁজে গান শুনছে যাতে তুলির ডিস্টার্ব না হয়। একদিকে নিধি, অন্যদিকে রাহুল কাগজ নিয়ে আঁকিবুকি। রবিও পড়ায় মন দিয়েছে। তুলি আর রবি একরকম, নিধি যে কার মতো আল্লাহ জানে। নন্দিনী ঘুমিয়ে গেছো নাকি? নন্দিনী তো ঘুমায়নি, শুয়ে শুয়ে কার ধ্যানে মগ্ন আছে। তবে তুর্যের ডাকে মুখটা ঘুরিয়ে বলল, কি বলবেন? তুর্য হাসি মাখা মুখ নিয়ে নন্দিনীর বুকে মাথা রেখে চুপ হয়ে শুয়ে আছে, কি যেন শোনার চেষ্টা করছে। কি হলো, কি শুনেন রোজ রোজ? বুকের ধকধকানি? না, শুনতে চাই আমার নামটা, যা এত বছরেও একবারও শুনতে পারিনি এইখানটায়। তবে আশায় আছি যদি নামটা একদিন শুনতে পাই, এই বুকের ধূপকানিতে তুর্য তুর্যই করবে। নন্দিনী চুপসে আছে। আসলেই কি তুর্যের নামটা এখানে সে শুনতে পায় না? তাহলে কার নামটা শোনে? নন্দিনী গভীর ঘুরে চলে যাচ্ছে, আর তুর্য জানে এখন নন্দিনী কেঁদে উঠবে, তাই পরিস্থিতি সামাল দিয়ে বলল, মেয়েরা তো বড় হয়েছে, তাদের বিয়ে নিয়ে কিছু ভাবলে? মানে? আরে তাদের বিয়ে দিতে হবে না, তুলির জন্য বিয়ে আসছে, বেশ ভালো। তুমি কি বলো? নন্দিনী একটু ভেবে বলল, আগে জানতে হবে তুলে কাউকে পছন্দ করে কিনা, তা না জেনে কিছু করা ঠিক হবে না। নন্দিনীর কথায় তুর্য মলিন হাসি দিয়ে বলল, ঠিক বলেছ নন্দিনী, তা না হলে হয়তো ওর স্বামীও সারা জীবন তুলির মুখে শোনার জন্য আকুল হয়ে থাকবে। তুর্য কি বলছে তা নন্দিনী বেশ বুঝতে পেরেছে, তবুও কথা না বাড়িয়ে বলল, কাল তুলির সাথে কথা বলে দেখি,
তারপর না হয় ছেলেপক্ষকে ডাকবেন। বলতে না বলতে তিনজন হাজির নন্দিনী আর তুর্যের জীবনে। তুলি, নিধি, রবি একসাথে আসার কারণটাও জানা আছে যে এখানে ঘুমানো হবে সবার। তুলি ভার্সিটিতে গিয়ে সৌরভের সাথে আগে দেখা করলো। সৌরভ, কাল রাতে এত ফোন দিচ্ছিলে কেন? ও মা, আচমকা এমন কথা কেন? আমার গলার আওয়াজ না শুনলে তো তোমার ঘুম হয় না, তাই তো দিচ্ছিলাম। আর তুমি বারবার কল কাট করছিলে কেন? সৌরভের কথায় মুখটা বাঁকিয়ে বলল, আহারে, আমার পরাণ চানটা কি করব শুনি? কাল তো আম্মু আব্বুর পাশে শুয়েছিলাম। এই এই ডেংরি মেয়ে বলে কি? সৌরভ হাসিতে ফেটে উঠে বলল, এখনো তোমার মা বাবার পাশে ঘুমাও নাকি? হ্যাঁ, ঘুমাই। যখন মনটা ব্যাকুল থাকে তখন তাদের পাশে ঘুমালে সব সমস্যার সমাধান পেয়ে যাই। জানো, আম্মু আমার শুধু আম্মু নয়, বান্ধবীও বটে। সবচেয়েতে ভালো বান্ধবী। কাল রাতে ঘুমালাম আর কই, একে তো তোমার ফোনের জ্বালায়, আরেক নিধি আর রবির বকবকে। সারা রাত সবাই মাস্তিতে মেতেছিলাম। আব্বু আম্মুর দুষ্টু মিষ্টি ঝগড়া দেখে জীবনে অন্যরকম ভালো লাগা কাজ করে। নিধির জন্য আম্মু বড্ড চিন্তায় থাকে জানো। নিধি না নিজের কোনো কাজ এখনো করতে পারে না, লেখাপড়াটা করছে, দিন দিন যেন বাচ্চা হয়ে উঠছে। সৌরভ তুলির কথা বলার ধরন ওর হাসিতে ডুবে আছে। কি বলছে তাতে তার কোনো খেয়ালই নেই। আরে এমন হাঁ করে কি দেখছো? তোমায়, কারণ তোমায় রোজ রোজ পাই কই একটু ভালোবাসার কথা বলতে। এলেই শুধু নিধি নিধি নিধি। উফ, কত জপতে পারো তোমার বোনের নামটা? এই একদম বাজে বকবে না। নিধি আমার বোন নয়, আমার অন্তরাত্মা। ওকে ওকে, আর বলবো না, ভুলে গিয়েছিলাম। নিধি তোমার সব, আর আমি তো মরিচিকা। হ্যাঁ, তুমি মরিচিকা। আমার বোনের জন্য আমি সব পারি। একদিকে দুনিয়ার সব, আর আমার নিধি একদিকে, বুঝলে? আচ্ছা তুলি, এবার একটু নিজে কথা বলতে পারি? সৌরভ আকুল হয়ে আছে তুলির মুখে আদরে বুলি শুনতে। আর এই তুলি নিধি জপে শেষ। এই যে জনাব, বললাম তো আগে তোমার ঘরে নিয়ে যাও, তখন বলো আমি সব শুনবো। সৌরভ দাঁত কেলিয়ে বলল, ওরে বাবা, বললে এক্ষুনি ঘরের গিন্নি করে নিয়ে যাব। একবার হ্যাঁ তো করো। হ্যাঁ চলো। তুলি হ্যাঁ বলতে দেরি করলেও সৌরভ তুলির হাত ধরে টানতে টানতে বাইকের কাছে টেনে এনে বলল, জলদি উঠো, আজই বিয়েটা সেরে নি। বিয়ে কার, কবে, কখন? তুলির চোখ বড় বড় করে সৌরভের দিকে তাকিয়ে আছে। আরে আজীব তো, এই না বললে বিয়ে করতে, আবার তুমি জিজ্ঞেস করছো কার? তুলি ঢোক গিলে বলল, আরে আমি তো মজা করছিলাম। সৌরভ তুলির দুই হাত চেপে ধরে বিনীত স্বরে বলল, তুলি, এমন মজা করো না, আমি নিজেকে আটকাতে পারি না। সৌরভ, একটু সবুর করো। আমার পরিবারের লোক বড্ড ভালো। আমার বিয়েতে ওরা অমত করবে না। আম্মু আমার জন্য তো দুনিয়ার খান খান করে দিবে। তাই চিন্তা করো না, পরীক্ষাটা শেষ হতে দাও। আমি জানি তুলি, তাই তো শান্ত হয়ে বসে আছি। আর জানো তো, আমার মাকে তো সব বলেই দিয়েছি। সৌরভ, তুমি তোমার বাড়িতে বলে দিয়েছো? হ্যাঁ, আর কথায় কথায় ভয় পাওয়া বন্ধ করো। আজ না হয় কাল তো জানতেই হবে, তাই আগে থেকে জানিয়ে দিলাম। আর কাল বিকেলে একটু আসবে। কোথায়? সেখানে যেখানে তোমার ভালোবাসার অনুভূতি জানতে পেরেছিলাম, যেখানে হাজার স্মৃতি জড়িয়ে আছে। তুলি হালকা হেসে সৌরভের সুন্দর চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, আসবো তুমি ডাকলে, আর আমি আসবো না? ও ভাবি, কতদিন পর বাড়িতে এলেন, আমাদের জন্য মন খারাপ হয় না নাকি? স্বপ্না নন্দিনীর কথায় খাটে বসে হাসি দিয়ে বলল, নন্দিনী, সত্যি তুমি এমন করে ঠোঁট বাঁকিয়ে কথা বললে পুরো বাচ্চা বাচ্চা লাগে। অথচ দেখো, তুমি 2 বাচ্চার মা। একটা কলেজে উঠেছে তো একটা উঠতে চলেছে। কিছুটা নরম স্বরে স্বপ্নাকে উত্তর দিল নন্দিনী, ভাবি একটু ভুল বললেন। আমার 3 ছেলে মেয়ে, বড় মেয়ে তুলি, ছোট মেয়ে নিধি, আর আমার ছেলে রবি। উফ, সরি নন্দিনী,
আসলে মুখ ফসকে বেরিয়ে গেছে, আর হবে না। হ্যাঁ ভাবি, আর যেন না হয়, কোনোদিনও যেন তুলি না জানতে পারে আমি ওকে জন্ম দেইনি। দুজনের চোখের জল ছলছল। স্বপ্না নন্দিনীর কাঁধে হাত রেখে বলল, নন্দিনী, মন খারাপ করো না। তুলি তোমারই মেয়ে, শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না। তুলিকে তুমি কোলে পিঠে করে মানুষ করেছো, তাই তুলি তোমার মেয়ে। দুই যা বেশ কিছুক্ষণ আলাপ করে চলে গেল। তুলি পড়তে পারছে কই, নিধি তার কলিজা ছিঁড়ে খাচ্ছে। আপু শুনো না, আপু। বল, কি বলবি? আর তারপর আমায় পড়তে দে। নিধি তুলির গলা জড়িয়ে বলল, আপু শোনো না, আমাকে তো কিছু বলতেই পারি না, বললেই খেপে ওঠে। তুমি বলো না আমার একটা নতুন ফোন এনে দিতে। নিধির কথায় তুলি বিষম খেলো। প্রায় মেয়েটা বলে কি, গত মাসে আব্বু নতুন ফোন এনে দিল। মানুষ তো জামা কাপড়ও এভাবে পাল্টায় না যেভাবে তুই মোবাইল পাল্টাস। আর এত অপচয় তো আম্মু মানবে না। আপু, আপু বলো না, আব্বুকে বলে লাভ নেই। আম্মু না বলে আব্বু কিনে দিবে না। দেখ নিধি, আম্মুকে বলে মোবাইল আনা মানে বাঘের মুখ থেকে খাবার কেটে আনার সমান। তাই আমায় তো বলিস না, এই কাজ করতে বলিস না বোন। কেউ আমায় ভালোবাসে না, আমার মনের কথা কেউ রাখে না। তুলি বই খাতা সব ফেলে চট করে উঠে নিধিকে জড়িয়ে ধরে বলল, আরে আমার লক্ষ্মী বোন, কাঁদিস না তুই। কাঁদলে যে আমার ভীষণ কষ্ট হয়। নিধি চোখের পানি মুছে কপালে চুমু দিয়ে বলল, কি বাচ্চাদের মতো কাঁদিস এখনো? আমি বলেছি আম্মুকে বলতে পারবো না, তবে এটাও তো বলিনি নতুন মোবাইল আসবে না। নিধি লাফিয়ে উঠে বলল, মোবাইল তাহলে কোত্থেকে আসবে? কেন নানা ভাই? নিয়তি বিছানায় চাং করে শুয়ে বলল, আরে হ্যাঁ, নানা ভাইকে একবার বললেই তো মিনিটে কাজ হয়ে যাবে। কালকে কলেজ থেকে ফেরার সময় নানা ভাইয়ের অফিসে চলে যাব। তাই কর। আর তোর হনুমানটাকে নিয়ে যাস কেমন? আরে আপু, এই বাদর তো যাবেই যাবে। দেখো, নানা ভাইয়ের সাথে গিয়ে ফোন কিনবো। দরজায় টোকা পড়তে নিধি আর তুলি দরজায় তাকিয়ে দেখে তাদের আম্মু এসেছে। আম্মু এসো। তুলি নন্দিনীকে দেখে খুশি হলেও নিধি ভয় পেয়েছে। এই রে, আম্মু ফোনের ব্যাপারে কিছু শুনে নিল না তো? নন্দিনী নিধিকে কড়া গলায় বলে দিল, নিধি, একটু বাইরে যাও, তুলির সাথে আমার কথা আছে একটু। যাক বাবা, আম্মু কিছু শুনতে পায়নি। হাঁপ ছেড়ে বাঁচল নিধি। মায়ের দিকে বাঁকা করে চেয়ে রুম থেকে বেরিয়ে গেল। মনে হয় না মা আর বোনের আলাপ না শুনে নড়বে, তাই আড়ালে দাঁড়িয়ে রয়েছে। তুলি মা, দেখো, আমায় তোমার আব্বু পাঠিয়েছে। আসলে কি করে বলি? কি বলবে তা নিয়ে ভাবছো কেন? আদেশই তো করতে পারো আম্মু। না, আসলে দেখো তুলি, বড় হয়েছ, সবকিছুই বুঝতে শিখেছ। আর তাই আমরা ঠিক করেছি তোমার বিয়ে নিয়ে। আম্মু, মানে আমার বিয়ে? হ্যাঁ তুলি, আসলে একটা সম্বন্ধ এসেছে। ছেলে দেখতে শুনতে ভালো, তোমার আব্বুর চেনা। আর ছেলেটা বেশ ভালো একটা চাকরিও করে, বড় পোস্টে। তোমার ছবি দেখে পছন্দ করেছে। এই রে, এখন কি করব? সৌরভ জানতে পারলে গলায় দড়ি লাগিয়ে নেবে। না না, সৌরভকে ছাড়া আমি অন্য কারো কথা ভাবতেই পারবো না। আর এখন কি করব? মেয়ের মনের খবর মায়ের চাইতে বেশি কেউ জানে নাকি? নন্দিনীর তো আগেই সন্দেহ ছিল, তবে এবার মেয়ের মুখ দেখে শতভাগ নিশ্চিত হলো তুলি কাউকে পছন্দ করে। তবে যতই ফ্রেন্ডলি হোক না কেন, মা মায়ের সম্পর্ক তো মানতে হবে। তুলির তুতলামো আর ঘেমে একাকরতা দেখে নন্দিনী তুলের মুখের ঘাম আঁচল দিয়ে মুছে দিয়ে বলল, দেখো তুলি, আমি বলছি না সেই ছেলেটাকে বিয়ে করতে হবে। আর তোমার পড়াশোনারও ব্যাপারটা মাথায় আছে। আর তোমায় যদি কাউকে পছন্দ হয়ে থাকে, তার সাথেও আমাদের পরিচয় করে দিতে পারো। তা না হয় আলাপ করে যাবে, তারপর পরীক্ষার পর বিয়ে। তোমার উত্তর এখনই জানতে চাই না, 7 দিন সময় দিলাম, এর মধ্যেই তুমি কারোর সাথে দেখা করাবে, না হলে বুঝবো কেউ নেই। আর 8ম দিন তোমার বাবার পছন্দ করা ছেলেকে না হয় ডাকা যাবে।
মেয়েকে সান্ত্বনা দিয়ে নন্দিনী চলে গেল। তুলি যা ভীতু, মনে হয় না এই জন্মে সৌরভের কথা বাড়িতে বলতে পারতো। আর আম্মু এসে সব এক নিমিষে সহজে করে দিল। লাভ ইউ আম্মু। নিধি দৌড়ে এসে তুলির গলা জড়িয়ে বলল, আপু তুমি কি বিয়ে করে আমার ছেড়ে চলে যাবে নাকি? তুলি চুপ। কি বলবে? সত্যি বিয়ে করলে তো ভাই বোন বাবা মা সবকেই ছাড়তে হবে। আরে আপু কত ভাবো বলো তো, মাঝে মাঝে মনে হয় তুমি কোন কবি, বসে বসে কবিতা ভাবতে গিয়ে আবার হারিয়ে যাও। চিন্তা করো না আপু, আমিও বিয়ে করে চলে যাব দেখো। তুলির সব চিন্তা মাথা থেকে ছেড়ে গেল। এই নিধি বলে কি, তুই কি কাউকে পছন্দ করিস? হ্যাঁ করি তো, বড্ড ভালো লাগে জানো। গত রবিবার দেখা হয়েছিল, আমার তো বেশ পছন্দ হয়েছে। লম্বা চওড়া ফর্সা রং, দেখতে পুরাই হিরো। বিয়ে করলে তো সেই ছেলেকেই করবো, নয়তো আজীবন কুমারীই থাকবো। আরে আরে আমার ছোট্ট বোনটা, এত চিন্তা করো না। তোর জন্য তো সেই ছেলেটার কান ধরে তোর জন্য এনে দেব। তার আগে পড়াশোনায় মন দে। আরে আপু এত পড়ে লাভ কি? হ্যাঁ, এর চেয়ে ভালো বিয়ে করে স্বামী বাচ্চা কাচ্চা সামলাবো ব্যাস। তুলি অবাক। এটা কি সত্যি আমার বোন? কি বেহায়ার মতো কথা মেয়ের। কোথাকার কোন ছেলে দেখেছে তাকে বিয়ে করবে? আপু দাঁড়াও, ওর একটা ছবিও তুলেছি, দেখাচ্ছি তোমাকে। বলে নিধি তার ফোনটা নিয়ে ঘাটাঘাটি শুরু করেছে। তুলি গালে হাত দিয়ে শুধু নিধির কাণ্ড দেখছে। উফ, ভুলেই গেছি, আমার ফোন দিয়ে তুলিনি তো। আমার যে একটা গাধা আছে না, ওর ফোন দিয়ে তোলা হয়েছে। দাঁড়াও নিয়ে আসছি। আরে থাক থাক, সামনাসামনি দেখিয়ে দিস। এখন পড়ায় মন দে। নিধি, কাল আমার সাথে একটা জায়গায় যাবি? হ্যাঁ যাবো, তবে নানা ভাইয়ের সাথে দেখা করার পর। তুলি হালকা হাসি দিয়ে চুপ করে বইয়ের পাতায় মুখ লুকিয়েছে। কাল সৌরভের সাথে নিধি দেখা করিয়ে দেবে। নিধিও খুশি হবে, কারণ সবার আগে যে ওকে দেখাচ্ছি আমি সৌরভকে, আর সৌরভও নিধিকে দেখার ইচ্ছা প্রকাশ করেছে, কারণ প্রতিদিন যা কথা শুনে ওর নামে এদিকে নিধিও সেই ছেলের কথাই ভাবছে। হায় রে, কই পাই তারে, একবার দেখা দিয়ে উধাও হইল কেনে। ধুর, ভাল লাগে না লেখাপড়া। কালই আব্বুকে বলবো আমি আর পড়াশোনা করব না। না না, বিয়ে করে বরের মাথা খাবো। বহু তো হলো আব্বু আম্মুর মাথা চিবানো। বলে নিজে একা একাই হাসছে। বড্ড ছেলে মানুষ নিধির। এই বোকাটার কি হবে কে জানে। দুই বোনের ভাগ্য না জানি কোন দিকে মোড় নেয়। কোনো তুফান আসার আগে স্তব্ধতা তো নয়। আরে আমার নিধি নানু ভাই যে, তা কি বাবা আসা হলো এদিকে রাস্তা দিয়ে? আরে নানা ভাই, আর জ্বালাতন করো না তো। উফ, এমনিতেই তোমার মেয়ের জ্বালায় আর পারি না, আর এবার তুমি শুরু করো না তো। সালাম সাহেব চেয়ারে হেলিয়ে বসে নিধির দিকে ভ্রু নাচিয়ে নিধির দিকে চেয়ে বলল, মতলবটা কি বলো দা দেখি? আমার মেয়ের বদনাম আমার কাছে বলছো? নানা ভাই, আসলে না, আমার একটা ফোন চাই। সালাম সাহেব হাসিতে ফেটে উঠে বলল, বাস একটা মোবাইল? 10 মিনিটের ভিতরে নিধির পছন্দের মোবাইল হাজির। মোবাইল পেয়ে ধেই ধেই করে নাচতে নাচতে অফিস থেকে বের হতে গিয়েই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিল। চোখ মুখ খিচে রয়েছে নিধি। এই মরেছি বলে তবে এবার কোমরে কারো হাতের ছোঁয়া অনুভব করলো। আর এটাও বুঝতে পারলো সে পড়েনি, কেউ তাকে আঁকড়ে ধরে রেখেছে। চোখ দুটো একটু খুলে তাকাতেই চোখ ইয়া বড় বড় হয়ে গেল। আরে আপনি আমার ক্রাশ। মুখে হাসি ফুটে উঠেছে সামনের মানুষটাকে দেখার পর। এই যে দেখে চলতে পারেন না নাকি? দিলেন তো আমার সব কাগজপত্র ফেলে। নিধির তো কোনো খেয়ালই নেই, সে তো অপলক ভাবে তাকিয়ে আছে সামনে থাকা তার হিরোর দিকে। ও হ্যালো। হাতের তুড়ি বাজানোতে নিধির ধ্যান ক্ষুণ্ণ হলো। কি ধেই ধেই করে নাচতে বের হয়েছেন? চোখটা তো খুলে রাখতে পারতেন নাকি? নিধি কখনো এমন করা ধমক খায়নি, আর মায়ের হাতে খেলেও কেঁদে একাকার করে দিত। তবে এই লোকটার কথা আলাদা। এই বাঁকা বাঁকা চাহনি, হায়। সরি, আসলে আমি দেখতে পাইনি। ঠিক আছে ঠিক আছে। লোকটার পিছু নিল নিধি। নানা ভাইয়ের অফিসে ওর কাজ কি তা দেখতে হয়। লোকটা সালাম সাহেবের কেবিনে নক করে ঢুকে গেল। নিধিও তার পিছু পিছু ভিতরে ঢুকে গেল। দুজনের চোখই নিধির দিকে। আরে নিধি, তুমি যাওনি? আরে কিছু বলবে নাকি? নিধি লোকটার দিকে একবার চেয়ে আবার নানার দিকে তাকিয়ে বলল,
না, কিছুটা এমনি। কেন, আসতে পারবো না নাকি? আরে না না, আমার নানু ভাই বস। নিধি, এ হলো সৌরভ, এ হলো আমার ছোট নাতনি নিধি। সৌরভ? বাহ, বেশ সুন্দর নাম তো, নিধির সৌরভ। মনে মনে নিধি নামের সাথে মিলিয়েও ফেলল। সৌরভ হাতের ফাইলগুলো সালাম সাহেবের দিকে বাড়িয়ে দিয়ে বলল, স্যার, আগের প্রজেক্টের সকল হিসেব, আর বাবা বলেছে গতবারের মতোই এবারের প্রজেক্টের কাজটা সম্পূর্ণ করতে। সৌরভ বেরিয়ে যাওয়ার সাথে সাথে নিধিও তার নানার কেবিন থেকে বেরিয়ে গেল। তবে বেরিয়ে এসেও আর সৌরভের দেখা পেল না। ধ্যাৎ, কোথায় হারিয়ে গেল? ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে নন্দিনী। আকাশের দিকে তাকিয়ে চোখের পানি লুকানোর চেষ্টায় আছে। কেন যে রোজ রোজ এই চোখের পানি ঝরতে চায়। তবে ঝরতে দিলে তো হবে না, এটা পানি নয়, আমার নিলয়ের ভালোবাসা, যা কোনো দিন বয়ে যেতে দেব না, কিছুতেই না। মাঝে মাঝে মনে হয় উড়ে চলে যায় নিলয়ের কাছে, যেখানে সে চলে গিয়েছে। একবার তার খোঁজ নিতে চাই, সে আছে কি নাকি। পেছন থেকে এসে তুর্য জড়িয়ে ধরে বলল, নন্দিনী, এখনো ছাদে দাঁড়িয়ে আছো? কি ভাবো বলো তো? আমি একা রুমে আর তুমি আকাশ দেখায় ব্যস্ত। রোজ রোজ আকাশে কি নতুন রং হয় বুঝি? না, কিছু না, চলুন যাই। তবে নন্দিনীর এই ছোট্ট উত্তরে তার সমস্ত কথার জবাব দিয়ে দিয়েছে। কখনো নিলয় হতে পারবে না, আর এই বুকের গহিনী আমার নাম বাজবে না। নিচে সবাই চেঁচামেচি করছে। আরে কি হলো তুর্য? আর নন্দিনী ছাদ থেকে দৌড়ে নিচে নেমে এলো। রবির বাবা, কি হয়েছ? কাঁদছো কেন? এ কি, পায়ের রক্ত কিসের? নন্দিনী রবির পায়ে রক্ত দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। রবি বাবা আমার, কি হয়েছে পায়ে? সবাই তোড়জোড় লেগে পড়েছে রবিকে নিয়ে। পায়ের সামনে কেটে গেছে। আম্মু আর আমি রান্না করছি না, রান্নাঘরে গিয়েছিলাম, বড় আম্মুকে সাহায্য করছিলাম। রান্নায় পেঁয়াজ কাটতে গিয়ে চোখে পানি এসেছে। নন্দিনী কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। ছেলের মাথার কাছেই বসে রয়েছে। তুর্য রবির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বাবা, তো পাটা কাটলে কি করে? আব্বু, আমার হাত থেকে গ্লাস পড়ে গেছে, আর না দেখেই পা দিতেই। উফ, বুঝেছি। আরে নন্দিনী, তোমার কি কান্না করার বাহানা চাই নাকি? প্লিজ শান্ত হও। ছেলে একদম ঠিক আছে, আর এখনই ডাক্তার দেখিয়ে নিয়ে আসছি। পায়ে কোনো কাজ ঢুকে গেছে কিনা। তুলিকে ডাক দিতেই স্বপ্না নন্দিনীকে বলল, ওরা বাড়ি নেই। ওরা মানে? আরে বলতে ভুলে গিয়েছি, তুমি ছাদে ছিলে তো, তাই আমায় বলে গেছে। তুলি, নিধি, রাহুল তিনজন বেরিয়েছে। ওরা নাকি লাইব্রেরিতে যাবে হয়তো। নিধি আর লাইব্রেরিতে? ভাবাই যায় না, মনে হয় অন্য কোথাও গেছে ওরা। নন্দিনী ঠিকই নিজের বাচ্চাদের চাল বুঝে গেছে। ফাঁকি দিয়ে বাড়ি থেকে বের হওয়া, তুলিটাও সাথে। কতক্ষণ ধরে লেকের ধারে বসে রয়েছে তিনজন। নিধি তার সেলফি তোলায় ব্যস্ত। তুলি অধীর হয়ে আছে কখন সৌরভ আসবে, ফোনটাও তুলছে না। নিধি আপু, দেখো ফুচকাওয়ালা। হ্যাঁ হ্যাঁ, ফুচকা, ওয়াও, ভাবা যায় না। না, চল। তুলিকে রেখে নিধি আর রাহুল ভো দৌড়, কারণ তুলি এসব খাবার পছন্দ করে না। একটার পর একটা ফুচকা মুখে তুলছে নিধি। তবে এবার মুখ তো খোলা, মুখের ভিতর ফুচকাটা আর ঢুকছে না। আরে এই তো সেই হিরো, বাহ, সানগ্লাসটা লাগিয়ে তো পুরাই রণবীর। ইস, আজ না কথা বলতেই হবে। তুলি তার ফোনটা নিয়ে কথা বলায় ব্যস্ত। নন্দিনী ফোন দিয়েছে। নিধি, তোরা কে বাড়ি আয়, আমি চলে যাচ্ছি। তবে রবির ব্যাপারটা আর বলেনি, কারণ নিধি ভাইয়ের জন্য কেঁদে উঠলে এখানে সামলানো মুশকিল। থাক, ওরা বাড়ি এলেই দেখতে পাবে। রাস্তায় যেতে যেতে সৌরভকে সব জানানো যাবে। এই যে হিরো, এই যে মিস্টার সৌরভ। এবার সৌরভ নিধির দিকে তাকিয়ে আছে। নিধির দিকে তেড়ে এসে বলল, এই যে পুচকি, তোমার থেকে এত বড় আমি, তাও নাম ধরে ডাকলে কেন? নিধি ফুসকার প্লেটটা রেখে সৌরভের কাছে দাঁড়িয়ে দেখল পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছে, বড্ড লম্বা। আমার মাথা তো ওর কাঁধ অব্দি যায় না ভেবেই নিধি দুঃখ পেল। হ্যালো, কেন ডাকলে? না এমনি, আপনি জি ফুচকা না, খাবেন? ধন্যবাদ, আমি এই সব আজে বাজে জিনিস খাই না। ও গুড, আমিও এইসব খাই না। ওই যে আমার ছোট ভাইয়ের জন্য এসেছি, নয়তো এগুলো দেখতেও ইচ্ছে হয় না আমার। রাহুল নিধির কথায় হা হয়ে আছে বলে, কি রে, আমি শুধু খাই। রাহুলকে আর কিছু বলার সুযোগও দিল না।
ওর মুখে ফুসকা ঢুকিয়ে চোখ খিলচে বলল, জলদি খা, বাড়ি গিয়ে আবার পড়তে বসতে হবে জানিস না। সৌরভ 2 হাত বুকে রেখে ওদের দিকে তাকিয়ে বলল, তা ডাকলে কেন আর নাম ধরে কেন? আমি তোমার কত বড় জানো? নিধি হেসে বলল, আরে কি বলে ডাকবো? কেন, সৌরভ ভাইয়াও তো বলতে পারো। এই ছি ছি, আপনার আমি ভাইয়া বলে ডাকি কি করে? সৌরভ ভ্যাবাচাকা খেয়ে গেল। কেন, ভাইয়া ডাকটা কি বেআইনি? নিধি কাচুমাচু করে বলল, না তা নয়, তবে ভাইয়া বলতে পারবো না। চলি। বলেই সৌরভ চলে যেতে নিলে চট করে পথ আটকে দিয়ে বলল, আরে আরে যাবেনি তো, এখানে তো কেউ থাকতে আসেনি। সৌরভ বেশ বিরক্ত হচ্ছে নিধির কথায়। এটুকু পুচকি আমার সাথে হেয়ালি করছে। এই পুচকি, এত কথা বলো কেন? কিছু বলার থাকলে বলো, নয়তো বিদায় হও। এই যে বারবার পুচকি বলে ডাকেন কেন আমাকে? আমি পুচকি নাকি? ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আমি। আর আমার নাম হচ্ছে নিধি, বুঝলেন? সৌরভ তালি বাজিয়ে বলল, বাহ বাহ বাহ, আমি তো ভাবলাম বিশ্ববিদ্যালয়ের লেকচারার। তবে এটা যে সৌরভ ঠাট্টা করে বলেছে নিধি তা বেশ বুঝতে পেরেছে। নিধি মুখে ভেঙচি কেটে বলল, হয়েছে হয়েছে, আপনি বিয়ে করেননি তো আবার? বাপরে, চেনা নেই জানা নেই আমার বিষয়ে এত ঘাটছো কেন? আর আমি যতদূর জানি বাংলাদেশে বিয়ে করা কোনো ক্রাইম নয়, আর তুমি কোনো সিআইডি নও, তা এত ঘাটার কারণ কি? একেই তো পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছে। নিধি গলা উঁচু করে কথা বলতেও বেশ কষ্ট হচ্ছে, তার উপর এত চটরপটর জবাব। কি হলো, চুপ কেন? সৌরভের তাড়া খেয়ে চট করে বলে দিল, আপনার বাচ্চা আছে? শান্ত হয়ে রাহুল ফুসকা গিলছিল, তবে এবার নিধির কথায় সেই খাবার তার গলায় আটকে গেছে। আপু কি বলছিস? সৌরভ হাঁ হয়ে তাকিয়ে থেকে বলল, এই যে বুঝকি, তোমার বাড়িতে গিয়ে তোমার মা বাবাকে বলো তোমার ভালো মাথার ডাক্তার দেখাতে। ধুর, কথা বলতেই তো পারছি না। ব্যাগ থেকে একটা হার্টশেপ কার্ড বের করে সৌরভের হাতে দিয়ে বলল, আই লাভ ইউ। হ্যাঁ, কি মাথা গরম হয়ে আছে এই মেয়েটার কথায়। তার উপরে এই হাঁটু পর্যন্ত পড়া এক মেয়ে আমার প্রপোজ করেছে। কার্ডটা হাতে নিয়ে কড়া গলায় ধমক দিয়ে বলল, হ্যাঁ, এই ফাজিল মেয়ে, লজ্জা নেই তোমার? চেনা জানা কিছু নেই, সোজা প্রপোজ করছো? ভালোবাসার কি বুঝো? এখনো তো মনে হয় না ঠিক মতো ঘুমাতে শিখেছো। এসেছে প্রেম করতে, একটা চর মেরে নাক মুখ বাকিয়ে দেবো। ফাজিল মেয়ে, তুমি সালাম সাহেবের নাতনি না হলে তোমায় থাপড়িয়ে ভালোবাসা বের করে দিতাম। যত সব। বলে নিধির দেয়া কাঠটা টুকরো টুকরো করে তার মুখের উপর ছিটিয়ে চলে গেল। রাহুলের হাত থেকে তার খাবারের প্লেটটা পড়ে গেছে। নিধি কখনো এমন পরিস্থিতিতে পড়েনি, আপুটাও নেই। কখন থেকে কেঁদেই যাচ্ছে নিধি। ওকে সামাল দেয়া রাহুলের পক্ষে সম্ভব নয়। রবি ভাই আমার এখন কেমন লাগছে? আহা আপু, তুমিও আম্মুর মতো শুরু করে দিও না। দেখো আম্মুর চোখ ফুলিয়ে ফেলেছে কাঁদতে কাঁদতে। তুর্য তুলিকে ডাক দিয়ে বলল, চিন্তা করো না মা, ও ঠিক আছে, ডাক্তারকে দেখিয়ে এনেছি। কাঁদতে কাঁদতে নিধি বাড়ি ফিরেছে। হলে কারো দিকে না তাকিয়ে সোজা ওর রুমে চলে গেছে। ওর কাণ্ডে সবার ভিতরে কেঁপে উঠেছে। সবাই রাহুলকে আসামের মতো জেরা করছে। কেন কাঁদছে নিধি? আসলে আসলে সোহাম এসে কয়েকটা চর লাগিয়ে দিয়েছে রাহুলের গালে। বল, কি করেছিস নিধিকে? ও কাঁদছে কেন? হাদারাম, মুখটা খুলে বল না। আব্বু আসলে ওই 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 লুকে। কি বকছিস বল না। ওইখানে একটা ছেলে নিধি আবুকে খুব বাজেভাবে বকেছে, অনেক কথাও শুনিয়েছে, ফাজিল বেয়াদব ওইসব বলে। সমস্ত ঘটনা খুলে বলেছে। নন্দিনী ধপ করে সোফায় বসে রয়েছে, মাথায় হাত চেপে। সবাই অবাক, ছেলেটা কে? আর নিধি বা সে ছেলেকে? না না, ওর সাথে কথা বলতে হবে। তবে তুলি বুঝতে পেরেছে এটা সেই ছেলে যার কথা রাতে নিধি বলেছে। এই ছেলেকে তো আমি দেখে নেব। আমার বোনকে কাঁদিয়েছে, ওকে আমিও কান্না করাবো। নন্দিনী নিধির সব হেয়ালে জানে 2 দিন পর পর ওর কোনো নতুন নতুন নেশা জন্মায়। ওর নতুন নতুন খেলার জিনিস চাই, এটা পুরনো হলে আবার আরেকটা। আর ছেলেটাকেও হয়তো তার খেলনা ভাবছে, এটাও তারই একটা। তবে সামাল দিতে হবে। ভালোবাসাটা কি এটার মানে ও এখনো জানে না ভালো করে। এই বাচ্চামো ওর কবে যাবে। এখন এক নতুন খেলা নিয়ে পড়েছে। তবে সব তো ওর মন মতো হতে হবে না। ওকে বুঝতে হবে ও বড় হচ্ছে, সবকিছু জানতে হবে।
কোথাকার কোন ছেলেকে কী সব বলে এসেছে। এই হাদারাম ছেলেটাকে চিনিস? রাহুল গালে হাত দিয়ে মাথা নাড়িয়ে উত্তর দিল। হ্যাঁ, আমার ফোনে তার একটা ছবি আছে। তুলি রাহুলের পকেট থেকে ফোনটা বের করে হাতে নিয়ে গ্যালারিতে ঘাটছে। দেখতে চাই আমার বোনকে কে কাঁদিয়েছে। সে যেই হোক, তুলির হাত থেকে রেহাই নেই। ওর মতো মিষ্টি মেয়েকে অপমান আমার বোনকে কাঁদানো ভালো না লাগলে কি তা সুন্দর করেও বলতে পারতো। তা না করে কাঁদিয়েছে। ওর তো রক্ষা হবে না। আমার নিধির চোখের পানি তা না হতে দেব না। ওই ছেলেকে দিয়ে নিধির জুতা না পরিষ্কার করিয়েছি, তাহলে আমার নামও তুলি নয়। তুলি রাহুলের ফোন থেকে সেই ছেলেটার ছবি দেখতে চেয়েও পারল না, কারণ তার ফোনটা বন্ধ হয়ে গেছে। ধুর, কি ফোন চালাস? চার্জও দিতে পারিস না। শুধু তুলির নয়, বাড়ির সকলের মেজাজই গরম হয়ে আছে। সৌরভ তুলিকে বারবার ফোন দিয়েই যাচ্ছে। মেয়েটা একটা SMS করে উঠাও। ধুর, ভাল লাগে না। ফোনটাও তুলছে না তুলি। তুলিকে না পেয়ে বড্ড মন খারাপ সৌরভের। তুলি নিধিকে নিয়ে টেনশনে আছে। সেই কখন থেকে দরজাটা লক করে বসে আছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, যা কিনা সবার বুকে এক একটা ছুরির আঘাত করছে। বিরক্ত হয়ে তুলি ফোনটা শেষ তুললই। বিরক্তিকর সুরে বলল, হ্যালো। আরে ময়না পাখি, রাগ করছো কেন? আর কি এমন জরুরি কাজ যার জন্য আমাকে রেখে চলে গেছো? আর এখন ফোনটাও তুলছো না? দেখো সৌরভ, আমার এখন একটু ভালো লাগছে না কথা বলতে। আর প্লিজ, যখন আমি ফোন কাট করে দেই তখন দ্বিতীয়বার দয়া করে ফোন দিবে না। আমি বিরক্ত হই। ওকে? আরে মহারানী, চটেছো কেন? তুমি কি মনে করো দেশে আর মেয়ে নেই? আজও পার্কে প্রপোজাল পেয়েছি, তোমার থেকে অধিক সুন্দরী। তাকেই বিয়ে করে সুখী হও। দয়া করে এখন আর ফোন দিও না। বাই। সৌরভ ফোনটা কানে নিয়েই দাঁড়িয়ে আছে। এর মাঝে মাঝে কি হয়? ভাবলাম একটু কথা বলবো, তা না, অন্য মেয়ের প্রশংসা করলাম, তাতেও কোনো রিয়েক্ট করলো না। ও কোনো সমস্যায় পড়েনি তো? তুলির এখন কোনো হেয়ালি বা রসিকতা করার ইচ্ছে নেই। একটা না 10 মেয়ে নিয়ে থাকুক সে। এখন তার বোন যে ঘরে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে, তার কান্নার আওয়াজের সামনে সব মূল্যহীন। সবার দম বন্ধ হয়ে আসছে। দরজায় জোড়াতালের সোহাম আর তুর্য লাথি মেরে যাচ্ছে, কারণ নিধির কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, কান্নার শব্দও নেই। লাথি দিয়েও দরজা খোলা সম্ভব হচ্ছে না। তবে রাহুল ছাদে উঠে পাইপ দিয়ে বাথরুমের ছোট জানালা দিয়ে দরজা খোলার টেকনিকটা ভালোই জানে, আর তাই শেষ ভরসা রাহুল। রাহুল ছাদে উঠে সেই চেষ্টাই করছে, আর চোখের পানি মুছে যাচ্ছে। স্বপ্না রাগে গজগজ করছে। কি দরজা বানাও তোমরা? লাথি মেরেও খোলা যায় না। সব দরজা কালকের মধ্যে পাল্টাবে, আর যে দরজা লাথি মারলে খুলে যায় তা আনবে। এত টেনশনের মাঝে স্বপ্নার কথা আর কারো কানে তোলা হলো না। তবে এটা সত্যি, কারণ বিপদ আপদে দরজা খোলার উপায় তো নেই। নিধি নিধি করে সকলের প্রাণ যায়। রুমে ঢুকে দেখতে পেল নিধি তার হাত কেটে নিয়েছে। রক্তে ফ্লোর ভেসে গেছে। পাশেই একটা রক্তমাখা ব্লেড পড়ে রয়েছে। এটা দেখে তো বোঝাই যাচ্ছে যে হাতটা কি করে কাটা হয়েছে। তুলি দরজায় ঠাই হয়ে দাঁড়িয়ে রয়েছে। নিধি এমন একটা কাজ করবে তা ভাবতেই পারেনি। ধমধমে পরিবেশ, মুখে কারো টু শব্দও নেই, শুধু নিধির দিকে তাকিয়ে নীরবে পানি ফেলা ছাড়া। হাসপাতালের বেডের পাশে নন্দিনী নিধির হাতটা চেপে ধরে বসে আছে। সবাই দাঁড়িয়ে আছে শুধু নিধিকে দেখতে। চোখ দুটো পিট পিট করে প্রথমে তাকালো মায়ের দিকে। আম্মু সরি। নন্দিনীর জমে থাকা চোখের পানি ঝরে পড়ার আগেই চোখটা মুছে নিয়ে চর দেখিয়ে বলল, মার খাবি এবার। তুই এমনটা কেন করলি? কেন তুই পাগলামি করিস বল? তুই একবারও ভাবলি না এমন কাজটা করার আগে? আম্মু সরি, তো আর জীবনে এমন করব না। আম্মু আসলে না, এই ছেলেটা সবার সামনে আমায় যা নয় তাই বলেছে, যেখানে অনেক লোক দাঁড়িয়ে দেখছিল আমায়। আমি খুব নার্ভাস ফিল করছিলাম আম্মু। মেয়েকে জড়িয়ে ধরে শুধু শান্ত করায় ব্যস্ত। মাথাটা চেপে ধরে মাথা নত করে কেবিনের বাইরে বসে আছে তুর্য। মেয়েটা এমন কি করে করলো? আজ সময় মতো না দেখলে বা রাতে এমন করলে তো নিধিকে কি আমরা... না না, আবার মেয়েকে চোখে চোখে রাখতে হবে। নিচে তাকিয়ে এক মনে ভেবে যাচ্ছে তুর্য। তুলি তার বাবার পাশে বসে নিচের মাথাটা হেলিয়ে দিল বাবার কাঁধে। আব্বু। তুলির ডাকে উত্তরটা ছিল কান্না জড়িত গলা, তবে তার কারণও আছে। আব্বু টেনশন করো না, নিধি একদম ঠিক আছে। ও অনেক নরম মনের। ও
খুব চঞ্চল, তবে চঞ্চলতা তো বাইরের মানুষের বুঝতে পারবে না। বয়সের তুলনায় বড্ড বোকাই রয়ে গেল বোনটা। তুর্য মাথাটা তুলে তুলের দিকে তাকিয়ে বলল, দেখ না মা, কি করে নিল নিজের সাথে, আমাদের কথাটাও ভাবলো না একবার। আব্বু চিন্তা করো না, নিধিকে আমি দেখছি, আর ও কখনো এমন করবে না। আসলে সে ভিতর ডিম তো, তাই এমন একটা কাজ করে নিয়েছে। অনুতপ্ত, ভিতরে গিয়ে আম্মুকে সামলাও। রবির পা কাটার কারণে সে হাসপাতালে যেতে পারেনি, তবে বোনের জন্য দুশ্চিন্তায় মরে যাচ্ছে। রবির যতটুকু জ্ঞান বা বুদ্ধি আছে, নিধির মাথায় তার এক ভাগ যদি থাকতো তাহলে তুর্য আর নন্দিনীর ছেলে মেয়েকে নিয়ে কোনো চিন্তাই থাকতো না। সকালেই নিধিকে বাড়ি আনা হবে। তুর্য আর নন্দিনী সবাইকে বাড়িতে যাওয়ার জন্য বলে দিয়েছে। এত লোক থাকার মানে নেই। তুলি তো যেতে চায়নি, তবে রবিও অসুস্থ, তাই যেতে হলো। তবে ওই যে বেতাল রাহুল, সে নিধিকে ছেড়ে এক চুলও নড়তে রাজি নয়, তাই জোর করা হয়নি বাড়ি যাওয়ার জন্য। সৌরভকে সব বলেছে নিধির ঘটনা। সব শুনে সৌরভ 2 × 2 4 মিলিয়ে নিয়েছে। নো, এটা তুলি সেই বোন নিধি? ধুর, নামটাও খেয়াল করিনি। এইটা কি করে দিলাম, একটু বেশি বকে দিয়েছি হয়তো। ভিতরে বড় ঝড় চলছে সৌরভের। মেয়েটা এমন করে নেবে তা ভাবতেই পারেনি। সৌরভ, সেই ছেলেটিকে যদি পাই, তাকে তার শার্টের কলার ধরে টেনে এনে আমার বোনের পায়ের তলায় রেখে মাপ চাওয়াবো। সৌরভ আমতা আমতা করছে। তুলিকে বলবে কি বলবে না। তুলি, আসলে তোমার কিছু বলার ছিল। সৌরভ প্লিজ, এখন কিছু বলো না, পরে শুনবো। এখন মাথায় শুধু নিধির চিন্তা ঘুরপাক খাচ্ছে। রবিও শুয়ে পড়েছে, নিধিকে ছাড়া ভালো লাগছে না, তাই এখন আবার হাসপাতালেও যাব। আম্মু আব্বুর পাশেই থাকবো। লাইনটা তো তুলি কেটে দিয়েছে, তবে সৌরভের দুশ্চিন্তা বহু বেড়ে গেছে। সত্যি যদি নিধির কোনো ক্ষতি হয়ে যেত? ধুর, আমিও না মাঝে মাঝে এত মেজাজ দেখাই। রাতে আর ঘুমই আসছে না। সৌরভের মাথায় শুধু নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে। তুলি, আমায় ক্ষমা করবে তো? রাত 11টা বেজে গেছে, তবুও চোখে ঘুম নেই। সৌরভ, এত রাতে কোথায় চললে? কারো ডাকে চমকে পিছন ফিরে দেখে তার বাবা রাশেদ। বাবা, তুমি ঘুমাওনি? না, খেলা দেখছি। তা তুমি চললে কোথায়? একটু আসছি বাবা, এক বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে তাই। রাশেদ বেশ গম্ভীর হয়ে বলল, তা তো বুঝলাম, এত রাতে একা যেও না। তোমার ভাইকে তো নিয়ে যেতে পারো নাকি? না না বাবা, এনায়েত ভাইয়াকে ডাকার দরকার নেই, আমি একাই যেতে পারবো। নিজের বাবাকে 9-6 বুঝিয়ে বাড়ি থেকে বের হয়েছে সৌরভ। কি করবে? ঘুম তো আসবেই না, তার জন্য একটা মেয়ের এই হাল। আর তুলিও কান্না করে ভাসিয়ে দিচ্ছে তার বোনের জন্য। সব সত্য বলে ক্ষমা চেয়েও নেবে তুলির কাছে। এই হাদারাম, বাড়ি চলে গেলি না কেন রে? রাহুলের মাথায় হাত বুলাতে বুলাতে তুলি জিজ্ঞেস করলো। রাহুল নিজের চোখ মুছে নিয়ে পাল্টা প্রশ্ন করলো, তুমি গেলে না কেন? হালকা হাসি মুখে টেনে রাহুলের দিকে তাকিয়ে রইল। এতটা ভালোবাসিস তো নিধি আপুকে, আমায় তো বাসিস না। ওমা না না, তোমারই বড্ড ভালোবাসি আপু। তুমিও হাসপাতালে এলে দেখো, তোমার জন্য কান্না করব। এত চিন্তার মাঝেও মুখে হাসি ভাব ভাব হয়ে এলো তুলির। তুই আর নিধি মনে হয় কখনো বড় হবি না। তোর আমার প্রতি ভালোবাসা কতটুকু তা জানতে হাসপাতাল ভর্তি হতে হবে? গাধা কোথাকার, যা ভিতরে গিয়ে সোফাটায় শুয়ে পড়, আমি আসছি। রাহুল চুপচাপ কেবিনে ঢুকে গেল। তুর্য আর নন্দিনী দুজনে নিধির দুই পাশে চেয়ার নিয়ে বসে রয়েছে। রাহুল চুপচাপ সোফায় গিয়ে হালকা কাত হয়ে শুয়ে পড়ল। তুলি, সৌরভ, তুমি এত রাতে এখানে কেন? তোমার বোন কেমন আছে? হ্যাঁ, নিধি এখন ভালো। তুমি এখানে কেন? আব্বু আম্মু দেখলে ব্যাপারটা ভালো নেবে না। হ্যাঁ জানি, আসলে আমার ঘুম হচ্ছিল না, তাই ছুটে এসেছি। আর তোমায় কিছু বলারও ছিল। না সৌরভ, এখন কিছু শোনার সময় নেই। তুমি এখন যাও, নয়তো আরো রাত হয়ে গেলে ফিরতে সমস্যা হবে। যা বলার কালকে বলো। প্লিজ। সৌরভ তুলির হাতটা চেপে ধরে অনুনয়ের স্বরে বলল, তুলি প্লিজ 1 মিনিট আমার কথাটা শোনো। তুলিমা। তুর্যের ডাকে সৌরভ আড়ালে চলে গেল। কিরে মা, ভেতরে এসো, বাহিরে বড্ড ঠান্ডা পড়েছে। হ্যাঁ আব্বু, আসছি। আসছি না, এখনই এসো।
তুলি ইশারায় সৌরভের কাছ থেকে বিদায় নিয়ে ওকে চলে যেতে বলেছে। তবে তুর্যের চোখ ফাঁকি দিতে পারলেও রাহুল কিছুটা বুঝতে পারছে এটা তুলি আপুর বয়ফ্রেন্ড। তবে লুকিয়ে থাকার কারণে মুখটা দেখতে পারছে না, কিন্তু চেষ্টা চলছে মুখটা দেখার। দেখব তো দেখবই। সালাম সাহেব, কোহিনুর বেগম, শিলা বেগম তিনজনে নিধির পাশে বসে রয়েছে। সকালেই বাড়িতে আনা হয়েছে নিধিকে। কি রে নানু ভাই, কি কারণে এমন করো? তোমার মায়ের দিকে বাবার দিকে একবার তাকিয়েছো? রাহুল নিধির পায়ের পাশে বসে হাঁ হয়ে মাথা উঠিয়ে বসে রয়েছে। এই গাধাটা নিধিকে ছেড়ে বাড়ি এলো না। স্বপ্না নিধিকে এক গ্লাস দুধ হাতে দিতে দিতে বলল, এই যে বাবা ধন, এখন তো ঠিকই সারাদিন নিধির পাশে পাশে ঘুরঘুর করো, কিন্তু নিধির বিয়ে হয়ে গেলে তখন? রাহুল একগাল হাসি সহ উত্তর দিল, সে চিন্তা আমার করে আছে। নিধি আবুকে যে বিয়ে করবে, তার বোনকে আমি বিয়ে করে গড় জামাই থেকেই যাব ব্যাস। রাহুলের কথায় সকলেই অবাক। বলে কিরে? স্বপ্না তো রেগে রাহুলের কান মলে দিয়ে বলল, ওরে বাবা, আমাদের রেখে ঘর জামাইও চলে যাচ্ছিস? তা তুই চলে যাবি শ্বশুর বাড়ি, আমাদেরকে দেখবে? আরে রাগ করছো কেন আম্মু? আমি তো শুধু যাচ্ছি, রবি তো আছেই। রবি শোন, ছোট আব্বু আম্মু, আমার আব্বু আম্মু সকলে দেখাশোনা করবি। আমি কিন্তু সেখান থেকে খোঁজ নেব। রবি একদম চুপ, কারণ এখন তাণ্ডব হবে। রাহুল তো বলে খালাস। স্বপ্না সারের আঁচলটা কোমরে গুজে রাহুলের কান ধরে দাঁড় করিয়ে বলল, ওরে নিজে ঘর জামাই হতে চলেছে আর ছোট ভাইকে শাসাচ্ছে। পরিবারকে দেখে রাখতে না, দাঁড়া আজ তোকে দেখাবো মজা। দুপুরেই তুলি নিধিকে গোসল করিয়ে জামা পাল্টে দিয়ে খাইয়েও দিচ্ছে। নিধি আমাদের থেকেও বেশি প্রিয় হয়ে গেল সেই ছেলে যে সবাইকে ছেড়ে এমন একটা কাজ করলি। নিধি বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদছে। না আপু, আমি তোমাদের বড্ড ভালোবাসি। আসলে সেই ছেলেটাকে না বড্ড ভালো লেগেছে আমার, আর মনের কথাটাও বললাম। কিন্তু সে তো আমার অনেক বকাও দিল, জানো। ক্লাসে সবার বয়ফ্রেন্ড আছে, তারা কত কথা বলে তাদের বয়ফ্রেন্ড নিয়ে, কিন্তু আমার তো নেই। তাই তো আর রুমে ব্লেডটা চোখে পড়তে মাথায় এমন একটা কুবুদ্ধি এসেছে আপু। সরি, এমনটা আর করবো না। এই পাগলামি ভালোবাসার মানে বুঝিস? এটা তো খেলার কোনো জিনিস নয় যে তুই খেলবি। আপু, দরজায় কারো ডাকে তুলি পিছনে তাকিয়ে দেখে রাহুল। কিরে ভিতরে আয়। একবার নিধির দিকে তো একবার তুলির দিকে তাকিয়ে রাহুল বলল, আপু একটু দরকার ছিল, বাইরে আসবে? হ্যাঁ আসছি, নিধির খাওয়াও শেষ, তুই শুয়ে পড়, আমি আসছি। নিধিকে আরাম করে শুইয়ে দিয়ে রাহুলের হাত ধরে টানতে টানতে ছাদে নিয়ে এলো। বল কি বলবি? নিধির সামনে যখন বললি না, তার মানে জরুরি কোনো কিছুই হবে, বল। আপু আসলে ওই ছেলেটাকে দেখছি। তুলি চোখ সরু করে রাহুলের হাত চেপে বলল, বল কোথায়? ওর ছবিটা যে দেখো। রাহুল তার ফোনটা এগিয়ে দিয়ে বলল, এই যে এই ছেলেটা। তুলি ফোনের দিকে নয় বরং রাহুলের দিকে তাকিয়ে আছে। আপু দেখো। তুলি রাহুলের হাত থেকে ফোনটা হাতে নিয়ে আবার রাহুলের পকেটে ঢুকিয়ে দিল। রাহুল হাঁ হয়ে তুলির দিকে তাকিয়ে আছে। আপু, আমি জানি ছেলেটাকে, তোর দেখাতে হবে না। কাল রাতে তোর ফোনে অচেনা একটা ছেলের ছবি দেখেছি, আর সে ছেলেটাই তো, তাই তো? হ্যাঁ আপু, ওটাই। ওর নাম হলো সুষা, এরকমই কিছু। সৌরভ তো? রাহুল হালকা হাসি দিয়ে বলল, হ্যাঁ আপু, মনে পড়েছে, এমনটাই নাম। আর কাল তো ছেলেটা হাসপাতালে এসেছিল। তুলি রাহুলের প্রশ্নটা ঝেড়ে দিয়ে বলল, নিধিকে ভালোবাসিস তো? হ্যাঁ, বড্ড ভালোবাসি। নিধি আপু আমার সব। তাহলে যা জানিস ভুলে যা। এই বিষয়ে বাড়ির কাউকে বা নিধিকে কিছুই বলবি না, এতেই তোর নিধি আপুর ভালো হবে। রাহুল না বুঝে শুধু মাথাটা নাড়িয়েই চুপ। নিধি ভালো থাকবে, চুপ থাকলে এতেই বেশ। রাহুল তো ছাদ থেকে কখন চলে গেছে, তবে তুলি পায়চারি করছে। কি ঝড় যে তার ভিতরে তা সেই জানে। কালকে রাহুলের মোবাইলের ছবিটা দেখার পর থেকে তার মনের অবস্থা খারাপ। কি করা যায় এই মুহূর্তে? সৌরভ নিধিকে বিয়ে করতে রাজি হবে না,
হয়তো নিধিকেও বুঝিয়ে মানিয়ে নিতেও পারবো। তবে যখন আমার আর সৌরভের ব্যাপারটা জানবে তখন তো আর নিধিকে বোঝানো যাবে না। হয়তো আমার স্বার্থ পরেই ভাববে। কেরে ঘুম হলো? আসরের আজান হয়ে গেছে, ওর তো এবার চল বাইরে একটু হাঁটাহাঁটি করে আসি, ভালো লাগবে। তুলির ডাকে নিধি বিছানা ছেড়ে উঠে বসে। তুলির কাঁধে মাথা রেখে বলে, না আপু, আমি বাইরে যাব না। কেন রে নিধি? বাইরে গেলে সবাই আমার উপর হাসবে। ধুর পাগলি, হাসবে কেন? চল, ভালো লাগবে। না না আপু, আমি বের হব না। তুলি নিধির মাথা বিলি কাটতে কাটতে বলল, আচ্ছা তুলি, সেই ছেলেকে তুই কতটুকু ভালোবাসিস? নিধি মাথা নাড়িয়ে উত্তর দিল, হ্যাঁ আপু, বড্ড। কিন্তু সে তো আমার সবার সামনে অপমান করলো। নিধি, তুই ভালোবাসা মানে বুঝিস দুজন দুজনকে ভালোবাসলেই তো তা সার্থক হয়। আর তুই তো সংসারের কোনো কাজই জানিস না। তাহলে সেই বাড়ির বউ হয়ে গেলে তো কাজ করতে হবে, রান্নাবান্না, ঘরের কাজ করতে হয়। কিন্তু তুই তো কিছুই জানিস না। তাতে কি, সব শিখে নিব আমার আর আম্মুর কাছ থেকে। তুলি মলিন হাসি সহ নিধিকে জড়িয়ে ধরে বসে আছে। কি করা যায়? নিধি এখনো জেদ ধরেনি সৌরভকে নিয়ে। তবে যে কোনো সময় এটা হতে পারে। একবার জেদ ধরলে তো তার এটা চাই চাই, আর না পেলে আবার কি করে বসেন। না না, এটা কিছুতেও একটা করতেই হবে। তুলি এক বিরাট বড় ডিসিশন নিয়েছে, যার ফলে সবার জীবনটা পাল্টে যেতে চলেছে, বিশেষ করে নন্দিনীর জন্য। আর নিধির কি হবে কে জানে। সৌরভ তুলির সাথে কথা বলতে ব্যাকুল হয়ে আছে। ক্ষমা তো চাইতেই হবে। আবারও সেই লেকের পাশে হাজির। দুজন হ্যান্ডব্যাগটা পাশে রেখে সৌরভের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বলো, কেন ডেকেছো? এমন করে কথা বলছে কেন তুলি? সে কি না ডাকলে আমার সাথে দেখা করতো না? নাকি সব জেনে গেছে তাই এমনটা বলছে? তবে জানুক বা নাই জানুক, জানাতে তো হবেই। না হলে এত বড় বোঝা নিয়ে তো আর বেঁচে থাকা যায় না। তুলি, তোমায় কেন ডেকেছি জানো না? 3 দিন হয়ে গেল, ফোন দিলে রিসিভ করো না। না নিজে থেকে ফোন দাও। কি হয়েছে তোমার? আগে তো এমন ছিলে না। রোজ রাতে আমার সাথে কথা না বললে ঘুম হতো না। আর আজ 3 দিন ধরে তোমার অন্য এক রূপ দেখছি। সৌরভের কোনো কথাই এখন তুলি কানে তুলতে রাজি নয়। কারণ তার কথায় তো তুলি নরম হয়ে যাবে। এখন নরম হলে চলবে না। কারণ হলো নিধি কাল সৌরভকে চেয়েছে, বলেছে আমার সৌরভকে চাই চাই। যে ভয়টা তুলি পাচ্ছিল তাই হয়েছে। সৌরভ তার জেদ হয়ে দাঁড়িয়েছে। সৌরভের প্রতি নিধির ভালোবাসা হতে পারে না, কারণ সে এটাও একটা খেলনাই ভাবছে। ব্যাস, খেলনা। ভালোবাসা নামক জিনিসটাই তার বুঝে ওঠা হয়নি। তাহলে ভালোবাসার প্রশ্নই ওঠে না। শুধু হাতে পায়ে বড় হলে কি আর বড় হয়? কি হলো তুলি, চুপ কেন? না কিছু না, বলো কি বলবে। তুলি, আসলে আমি নিধির ব্যাপারে কিছু বলতে চাই। তুলি সৌরভের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, আবার নিজের চোখকে সৌরভের দিক থেকে সরিয়ে এনে আবার নিচে তাকিয়ে রয়েছে। আমি জানি তুমি কি বলবে। সৌরভ বেশ অবাক। তুলি কি জানে? তুলি কি জানো? মনে হয় আমি যা বলতে চাই তা নয়। না সৌরভ, আমি জানি তোমার জন্যই নিধি তার হাত কেটেছিল। সৌরভ অপরাধীর মতো মাথা নত করে রয়েছে। হ্যাঁ তুলি, আমি জানতাম না ও তোমার বোন। আর এইটুকু কথায় এমন একটা কাজও করে নেবে। নিধি ছেলে মানুষই করে জানতাম, তবে এতটা তা জানা ছিল না। হ্যাঁ, সে ছেলে মানুষই করে বটে, তবে এবার সে তোমায় চাইছে। মানে? তুলে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দেখো সৌরভ, যা বলছি তুমি নিধিকে বিয়ে করে নাও। তুলির পাশ থেকে সৌরভ উঠে চেঁচানো শুরু করে বলতে লাগলো, তুলি পাগল নাকি তুমি? তুমি ওই পাগলি পুচকিটাকে বিয়ে করতে বলছো, এটা জেনেও যে আমি তোমাকে বিয়ে করতে চাই? আমি কোনো মজা করে বলিনি। নিধি একবার নিজেকে শেষ করার চেষ্টা করেছে, এমনও হতে পারে আবার চেষ্টা করবে। তাই নিধিকে বিয়ে করে নাও, ও তোমায় চায় সৌরভ। পাগলামো করো না তুলি, ভেবেছিলাম নিধি পাগল, এখন তো দেখছি তুমিও। এই কথাটা আর তোমার মুখ থেকে শুনতে চাই না, ব্যাস। তুলি চট করে সৌরভের হাত চেপে ধরে নিয়ে অনুরোধের স্বরে বলল, মায় প্লিজ সৌরভ, রাজি হয়ে যাও, আমার বোনটা মরে যাবে নয়তো।
হাতটা চেপে ধরে সৌরভ তুলির চোখের পানি মুছে দিয়ে বলল, তুলি, তুমি বললে এখনই তোমায় বিয়ে করে নেব, তবে নিধিকে পারবো না এই মনে জায়গা দিতে, পারবো না। আর এইরকম আবদার করো না। সৌরভ, নিধি মরে যাবে তোমায় না পেলে। মরে যাক, আমার কিচ্ছুই আসে যায় না। আর তোমায় না পেলে আমি মরে যাব, তা কি চাও? সৌরভের কথাটা বেশ মনে বিঁধেছে। আমার বোনকে তুমি মরতে বললে? না তুলি, তেমনটা নয়। তাহলে রাজি হয়ে যাও, আমার কসম। সৌরভের হাত নিজের মাথায় চেপে ধরে বলল, বলো সৌরভ, বলো তুমি। চুপ, একদম চুপ। সৌরভের ধমক খেয়ে তুলি আর কিছুই বলতে পারল না। দেখো তুলি, কোনো কসমই আমাকে নিধিকে বিয়ে করতে রাজি করাতে পারবে না। তবে তুলি তার সিদ্ধান্তে অটুট। এতক্ষণ তো অনুরোধ করছিলাম, তবে আর নয়। তুমি এবার নিজে তোমার পরিবারকে নিয়ে আসবে নিধিকে বিয়ে করার প্রস্তাব নিয়ে, এবং তুমি জানো আমি যা বলি তাই করি। সৌরভ হালকা হাসি দিয়ে বলল, তাই সরি, আমি পারবো না, তা কখনোই হবে না। দেখা যাক তাহলে তোমার জেদ নাকি আমার বোনের জীবন। তুলি, তুমি যত কিছুই করো না কেন, তোমার বোনকে আমি বিয়ে করছি না। বাজারে নিয়ে গিয়ে তোমার বোনকে। তুলি কোনো কথা ছাড়াই সৌরভের পাশ থেকে উঠে সোজা চলে গেল, কারণ সে জানতো সৌরভকে রাজি করানো যাবে না। তারপরও চেষ্টা করছে। এখন কি করবে সেই ভাবনায় ডোবা তুলি। একবারও সৌরভকে হারানোর ব্যথা বা কষ্ট তার ভিতরে অনুভব করছে না। এতটাই বোনকে নিয়ে ভাবছে যে নিজেকে নিয়ে ভাবার সময় কই। তাই সব ভুলে খেয়ে আছে যে সৌরভ নিধিকে বিয়ে করলে সে বাঁচবে কি করে বা নিধিকে মরার পথে ঠেলে দেয়। না না, একবার তো মনে হয় সৌরভকে নিয়ে পালিয়ে যায়, তাতে আর বোনকে এ জীবনে দেখতে পাবে না। নিজে বলতে রাজি, তবুও নিধিকে হারাতে নয়। সৌরভ কষ্ট পেয়েছে, তবে তার চেয়ে বেশি রেগেও আছে। আপু, এতক্ষণ কোথায় ছিলে? নিধি তোমায় না পেয়ে বেশ চটে আছে। রবির মাথায় এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে বলল, এখনই নিধি শান্ত হয়ে যাবে। তুলি কোথায় ছিল? নন্দিনী কোমরে হাত দিয়ে চোখ গরম করে তাকিয়ে প্রশ্ন করায় তুলি বেশ চিন্তিত। আম্মু কিছু বুঝতে পারেনি তো, বা গাধাটা মুখ খুলে দেয়নি তো? কি হলো, কি ভাবছো? কোথায় ছিলে? সকালে গেলে আর দুপুর গড়িয়ে এলে, একবার বলেও বের হলে না। সরি আম্মি, একটু বান্ধবীর বাড়িতে। তুলির কথা মিথ্যা ভাবার প্রশ্নই হয় না, কারণ সে মিথ্যা বলবে না। বড় লক্ষ্মী মেয়ে। আসলে এই লক্ষ্মী মেয়েদের কপালে যে কেন কষ্ট থাকে কে জানে। প্রথম নন্দিনী, তারপর তুলিও সেই পথে। নন্দিনীর ভিতরে যে তার ভালোবাসাকে না পেয়ে বড্ড খা করে। কবেই তো দম আটকে মরে যেত যদি তুর্য এসে তাকে তার ভালোবাসায় না জড়াতো। বড্ড ভাগ্যবতী ভাবে নিজেকে নন্দিনী। যাকে ভালোবেসেছে সেই নিলয় তার জন্য সবটা লুকিয়ে গেছে। আরেক হলো তুর্য, যে কিনা তার সবটা দিয়ে নন্দিনীকে আগলে রেখেছে। তুর্যের শ্বাস যে নন্দিনীর সাথে আটকে থাকে। নন্দিনীর মুখে হাসি ফোটাতে তো পাহাড় থেকেও ঝাঁপ দিবে। সবাইকে খাবার টেবিলে একসাথে পেয়ে সৌরভের বেশ সুবিধাই হলো। চেয়ারে দুই হাতে ভর দিয়ে দাঁড়িয়ে রাশেদ সাহেবকে বলে উঠল। সৌরভের মা নাহার বেগম অবাক নয়, কারণ সে জানে সৌরভ কাউকে পছন্দ করে। তবে এমন করে বাবার সামনে এসে নির্লজ্জের মতো বলবে জানাই ছিল না। রাশেদ সাহেব মাথা নত করে আমার বড় ছেলে এনায়েতের দিকে তাকিয়ে বলল, বিয়ে করতে চাও বেশ ভালো কথা। বড় জন তো চিরকুমার থাকবে মনে হয়, নয়তো সে তার মুখে এমন করে একদিনও বলল না কেন? সারাদিন গাধার মতো অফিসে কাটে, বেশ নাম কামিয়েছে। বিয়ে করে বউকে খাওয়াতে পড়াতে তার কারো কাছে হাতও পাততে হবে না। তাও সে বিয়ে নিয়ে নয়, ক্যারিয়ার নিয়ে চিন্তিত। আর তুমি কিনা বড় ভাইয়ের আগে নিজের বিয়ে নিয়ে পাগল হচ্ছ। বিয়ে করে খাওয়াবে কি? নিজের তো 2 পয়সা কামানোর মুরদ নেই। মেয়েটি কে? আমাদের সাথে খাপ খাবে না তো? বাবার কথায় সৌরভের প্রাণ চুরিয়ে এলো। মানে বাবা রাজি? মানে? আরে বাহ, আমার ছেলে বড় রুই ধরেছে। আর জানতে চাই না মেয়ে কেমন, ব্লা ব্লা। সালাম সাহেবের নাতনি, এতেই বহু টাকার ফ্যাক্টরি। ওরা আর কি চায়? কালকেই সালাম সাহেবের সাথে কথা বলবো, তারপর তাদের বাড়ি যাওয়া যাবে। কি বলো নাহার? নাহার ভাত নাড়াতে নাড়াতে উত্তর দিল, আরে ছাড়ো তো লোকজন। ওরা কারা, সমাজে কত কথাই মানুষ বলে, তাতে কান দিলে সব ছেড়ে সন্ন্যাসী হওয়া লাগবে। তুই বল, তোর কি মত? বাবার চোখ এবার এনায়েতের দিকে। ইনায়েত বাবার কথা সম্মতি দিয়ে বলল,
হ্যাঁ বাবা, তুমি যা ভালো মনে করো। আর রইল, আমার মন মতো কাউকে পেলে দেখবে ধরে বাড়িতে এনে হাজির করব। হাসাহাসিতে খাবারে মন দিল সবাই। নিধি তোর সৌরভ চাই না? হ্যাঁ আপু চাই। ও, আর যদি না পাস? না আপু, ওকে চাই চাই, না পেলে কি করব নিজেই জানি না আপু। ওকে চাই তো, বাস চাই। রাহুলকে সাথে নিয়ে নন্দিনীকে বলে একটু বেরিয়েছে তুলি। তবে রবিও যেতে চেয়েছিল। তুলি বাধা দিয়ে বলল, না তুই থাক, এটাকে নিয়ে যাচ্ছি। তুই নিধির পাশে আঠার মতো লেগে থাক। সালাম সাহেব নিজের চশমা মুছতে মুছতে দরজা খুলতে এগোচ্ছে। কে এলো? ও, হয়তো রাশেদ সাহেব হবে। কাজের লোকেরা যে কি যে করে কে জানে। দরজাও আমায় খুলতে হয়। দরজা খুলে সালাম সাহেব অবাক। তোমরা মানে এখন এখানে? নিধি সৌরভের ছবিটা বেশ করে দেখছে। এটাই আমার বর হবে। ইস, তুলি আপু আমায় কথা দিয়েছে, এই আমার বর হবে। সৌরভের বাবা মানে রাশেদ সাহেবকে ডেকে পাঠিয়েছেন সালাম সাহেব। তবে এমনিতেও আজ রাশেদ সাহেব আসতোই ওনার সাথে কথা বলতে। তবে সালাম সাহেব কেন রাশেদ সাহেবকে ডেকে পাঠিয়েছে তা তুর্যকে অন্তত জানানো দরকার। তাই ফোন দিয়ে শুধু বলেছে নাতনির জন্য একটা ছেলে দেখব। ফোন আলাপ আরো 2 মিনিট চলেছে। তবে কি কথা হয়েছে তা ওরাই জানে। নিধি রান্না জানে না, তাই আজ রান্নাঘরে ঢুকেছে রান্না শিখতে। নন্দিনী অবাক হয়নি, কারণ এই মেয়ের মাথায় কখন কি চাপে তা সে নিজেই জানে না। আর একবার যখন রান্না শেখার ভূত চেপেছে তা তো সে করবেই, বাধা দিলে আবার এখানে নদী বইবে। এই নিয়ে 3 কাপ কফি খেয়ে নিল রাশেদ সাহেব ও এনায়েত। কারণ সালাম সাহেব আসতে দেরি করছে তো তাই। সালাম সাহেব অষ্টমে দাঁড়িয়ে কি যে ভাবছে কে জানে। আরে ভালো আছেন? সালাম সাহেব চেয়ার ছেড়ে উঠে সালাম সাহেবের সাথে কুশল বিনিময় করলেন। বসুন বসুন। হ্যাঁ তা বলুন, কি বলতে এত জরুরি তলব? অবশ্য আমি এমনিতেও আজ আসতাম। সালাম সাহেব এই ঠান্ডার মধ্যেও ঘেমে একাকার, এসিতেও কোনো কাজ করছে না। আসলে আমার বয়স হয়েছে তো, তাই এত বড় ব্যবসাটা সামলাতে আর পেরে উঠছি না। তাই আমার বড় নাতনি আজ থেকে আমার ব্যবসা সামলাবে। আমি তেমন প্রয়োজন না থাকলে অফিসে আসবো না। তাই আপনার কোম্পানির যা অর্ডার বা যাই চাই তার জন্য ওর সাথে কথা বলতে হবে। রাশেদ সাহেব খুশিতে গদগদ। আরে হবু বউ সব সামলাবে মানে তাহলে তো হয়েই গেল। আর হাত পাততে হবে না কোনো কন্ট্রাক্টের জন্য, বৌমা তো সব এমনিতে দিয়ে দেবে। সালাম সাহেব হালকা কাশি দিয়ে আরও জানালেন যে, আমার ছোট নাতনি আপনাদের ছোট ছেলেকে পছন্দ করে, তাই আমি চাইছিলাম, মানে বুঝতে পারছেন তো। যত তাড়াতাড়ি সালাম সাহেব কথাটা বলা শেষ করেছে তার চেয়ে বেশি কানে গুচ্ছে। ইনায়েত তো খুশি। তবে রাশেদ সাহেব কিছুটা বিচলিত, কারণ সৌরভ বলেছে বড় নাতনি মানে তুলিকে বিয়ে করতে চায়। তাহলে সালাম সাহেব ছোট নাতনির জন্য প্রস্তাব রাখছে কেন? তবে এনায়েতের জানা নেই কাকে সৌরভ পছন্দ করে। রাশেদ সাহেব কি বলবে তার কোনো উত্তরই পাচ্ছে না। এনায়েতকে বাইরে পাঠিয়ে দিয়ে সালাম সাহেবের সাথে একা একা কথা বলতে চাইছিল। আসলে সৌরভ তো। সালাম সাহেব নিজের চেয়ারটা ছেড়ে উঠে রাশেদ সাহেবকে থামিয়ে দিয়ে বলল, দেখুন রাশেদ সাহেব, আমার ছোট নাতনি নিধি সৌরভকে পছন্দ করেছে, এটা আপনাদের সৌভাগ্য। আমি কিছু শুনতে চাই না, শুধু হ্যাঁ বা না তাই বলুন। আর আমি জানি আপনি খুব বুদ্ধিমান মানুষ, হাতের লক্ষ্মীকে কখনো পায়ে ঠেলবেন না। আর তাছাড়া আপনি হয়তো চাইবেন না সব হারিয়ে এই বয়সে রাস্তায় বসতে। রাশেদ সাহেব ঘেমে একাকার, রুমালটা দিয়ে বারবার মুখের ঘামটা মুছে নিচ্ছে। দেখুন রাশেদ সাহেব, এই পুরো সয় সম্পত্তি সব তুলি আর নিধির নামে করে দিয়েছিলাম অনেক আগে। তারপর এখন আরেকটা নাতনিও আছে, তার জন্য সমানই রেখেছি অন্য দিক দিয়ে। তাই এই ব্যবসা তারা 2 বোন সামলাবে, বা তাদের স্বামীরা, বুঝতে পারছেন তো। কঠোর হয়ে সালাম সাহেব রাশেদ সাহেবের সাথে কথা তো বলছে, তবে তিনি বড্ড ঘাবড়ে আছে। কি করছে কিনা মাথায় ঢুকছে না। তুলি যে তার কসম দিয়ে বসে আছে। তবে এত সম্পদ পায়ে ঠেলাও তো যায় না। চট করে রাশেদ সাহেব নিধিকে সৌরভের জন্য মেনেই নিল, কারণ নিধিকে ঘরে তোলাই যেন তার উদ্দেশ্য। কার বউ হলো না হলো এ নিয়ে মাথা ঘামিয়ে সময় নষ্ট করে লাভ নেই। এখন মানা করে দেয় তাহলে সমস্ত প্রজেক্ট হাতছাড়া হয়ে যাবে। বড় রাজি হলে রাজত্বের অর্ধেকই ঘরে ঢুকল। তুলি সব না জানার ভান ধরেই বাড়িতে বসে রয়েছে।
সালাম সাহেব তুর্য আর নন্দিনীকে সব বললে তারা উত্তরে বলেছে আপনি যা ভালো মনে করেন তাই। তবে বড় বোনকে রেখে ছোট বোনের বিয়ে, এটা কেমন? নিধি আজ এত খুশি, খুশির ঠেলায় তো নিজের রুমে নাচানাচি শুরু। রাহুল মাথা চুলকাচ্ছে আর ভাবছে বিষয়টা ছোট আম্মুকে বলবে কিনা। তুর্য কিছু একটা ভেবে নিয়ে বলল, সব ঠিক আছে বাবা, বুঝলাম। তবে তুলি হলো আমাদের বড় মেয়ে, ওর বিয়ের কথা না ভেবে এক ঝটকায় নিধিকে নিয়ে ভাবাটা মনে হয় ঠিক হবে না। আর তাছাড়া নিধি বিয়ের মানে বুঝেই বা কি, ওকে বিয়ে দিলে আরো বিপদ বাড়বে বই কমবে না। দেখো তুর্য বাবা, আমার বয়স হয়েছে, নিধি সব ঠিক গুছিয়ে নিতে পারবে, সময়ের অপেক্ষা শুধু। আর রইল তুলি, ওকে বিয়ে করতে বাড়ির সামনে লাইন লাগবে। তবে বিয়েটা কয়েকদিন পিছিয়ে দে, আর তাদের বাগদাদটা ওরা করে রাখতে বলি। এই পাকে না হয় তুলির জন্য ভালো ছেলে খোঁজা হবে। সালাম সাহেবের প্রস্তাবে তুর্য চুপ হয়ে আছে, কারণ এটা মন্দ হয় না। নিধিও খুশি আর সবাই। তুলি বেশ বুঝতে পারছে মা বাবা ওকে রেখে নিধির বিয়ে আগে দিতে রাজি নয়, কারণ নানা ভাইয়ের মুখের উপরে বলেছে তার মানে রাজি নয় তো নয়ই। আর সৌরভকে নিয়েও ভয়, যত তাড়াতাড়ি সম্ভব তাকে বিয়েতে বাঁধতে হবে, নয়তো পাখি খাঁচা ছেড়ে ফুরুত হতে পারে। জানি না তাদের বাড়িতে কি চলছে এখন। তুলির চিন্তা সত্যি, কারণ সৌরভদের বাড়িতে মহাযুদ্ধ চলছে। বাবার সাথে তার বহু কথা কাটাকাটি হয়েছে। তবে এনায়েত বুঝতে পারছে না সৌরভ রাজি না কেন। তার পছন্দ মতোই মেয়ে মেনেছেন বাবা। তাহলে রাশেদ সাহেব শব্দ ছাড়াই ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন। না, ছেলেটাকে রাজি না করাতে পারলেই নয়। সব হারিয়ে পথে বসতে তো রাজি নই, তবে সবার থেকেও লোকাতে হবে। সৌরভের মা আর এনায়েতকে কিছু জানানো চলবে না, ওরা মানবে না, তাই অন্য পথে এগোতে হবে। এনায়েতকে কাজে ব্যস্ত রেখে বাড়িতে ছুটছে রাশেদ সাহেব। উদ্দেশ্য কিছুটা অন্যরকম। তার মাকে ঘরে রেখেই সৌরভের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে রাশেদ সাহেব। ঘরের ভিতরে কি হচ্ছে তা কারো জানা নয়। এদিকে তুলি চিন্তা শেষ, সে বিয়ে করতে রাজি নয়, তবে এবার ফেসে গেছে। এখন কি করা যায়? নন্দিনী নিধির মাথার পাশে বসে হাত বুলিয়ে যাচ্ছে। মেয়েটা যে কখন কি চায় সে নিজেই জানে না। আসলে সময় যে কোন দিকে বইছে আল্লাহই জানেন। কতগুলো বছর কেটে গেছে, ছেলেমেয়েরা বড় হচ্ছে। দুই মেয়ে যে বড় হয়েছে তা কখনই চোখে পড়েনি, শুধু মনে হয়েছে সেই ছোট্ট বাচ্চাই ওরা। কিন্তু বাস্তবে তো ওরা বেশ বড় হয়েছে। তুলিকে বিয়ে দিতে হবে। নিধি তো পছন্দই করে ফেলেছে, ওদেরকে বিয়ে দিয়ে ওদের থেকে আলাদা হতে হবে তো কখনো সে চিন্তা আসেনি। তবে আজ মনটা বড্ড বিচলিত, কেমন যেন ঘুম মেরে রয়েছে সব। কি করে থাকবো এই পাগলি দুটোকে ছাড়া? নিধি তার পুতুলগুলোর সাথে খেলতে খেলতে কখন ঘুমিয়ে গেছে। নন্দিনীর রুমে আসতে দেখে তুর্য নিজেই মেয়েদের রুমে উকি দিল। তুর্যের মনেও সেই ঝড় মেয়েদের থেকে দূরে থাকার, আর নন্দিনীর সেই হাল। তা ওর মুখটা দেখেই বোঝা যাচ্ছে কোন চিন্তায় মগ্ন কে জানে। নন্দিনী? তুর্যের ডাকে হালকা নড়ে ওঠে নন্দিনী, সোজা হয়ে বসল। হ্যাঁ বলুন, কে চাই? হ্যাঁ চাই তো তোমাকে। গম্ভীর পরিস্থিতি, তাই তা কাটাতে তুর্যের মাথায় শয়তানি চলে এলো। কি যে বলেন মাথা মুন্ডু, সব গিলে খাওয়ার মেয়ের সামনে ধুর। আরে এত তেজ কেন এখনো? তোমার মেয়ে ঘুমিয়ে কোন রাজ্যে গেছে তার ঠিক নেই, আর আমাদের রোমান্স দেখার টাইম কই? নন্দিনী চোখ পাকিয়ে তুর্যকে হাত নাড়িয়ে দিয়ে বলল, একবার সময় হলে পিছন ফিরে তাকাবেন। তুর্যের হাসি মুখটা লজ্জা লজ্জা ভাব ধারণ করেছে, কারণ তুলি আর রবি দরজায় দাঁড়িয়ে হাসছে।